কি হচ্ছে ক্ষমতার অন্তরালে? সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো, এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে? এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত, চীনের চক্রান্ত, ভারতের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা, আমাদের অদক্ষতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করে। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকেই স্বাগতম। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিওর শুরুতেই যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখেছেন সেটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিককে ইঙ্গিত করছে। তো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই এই ভিডিওর মধ্যে যেই গোপন রহস্যগুলো লুকিয়ে রয়েছে সেটি বুঝতে বা জানতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আপনাদের ভিডিও শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করে। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। বিএনপিতে কত ব্যর্থ দল তার বড় প্রমাণ বিভিন্ন কমিটি তারা ভেঙে দিচ্ছে। এতে শুধু ব্যর্থতার প্রমাণ নয়, এতে এটাই বোঝা যায় যে একটি দল অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা কখনো করেনি, এখনো করছে না। রিমোট কন্ট্রোলে মাঠে যারা ছিল তাদের ব্যর্থতার পরিমাপ করা হচ্ছে, পদায়ন করা হচ্ছে। আমাদের পার্টিতে এটা সম্ভব না। আমাদের পার্টিতে 43 বছরের সভাপতি শেখ হাসিনা, তিনি ইমার্জেন্সি হলে কোনো ব্যাপারে শূন্য পদ পূর্ণ করতে পারে, এ দায়িত্ব তার কাছে আছে। কিন্তু কাউকে পদায়ন করার দৃষ্টান্ত আমাদের পার্টিতে নেই। কাউন্সিল ছাড়া দলীয় কাঠামোতে পরিবর্তনের কোনো সুযোগ, এবং এই অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগ করে আসছে। এবং আমাদের নেত্রী কখনো গঠনতন্ত্রের যে নিয়ম কানুন এগুলো লঙ্ঘন করেননি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন লন্ডনে। এখন লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এখানে যদি ব্যর্থতা বলতে হয় তাহলে বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এখানে ব্যর্থ। তার সৎসাহস নেই রাজপথে এসে আন্দোলন করা। রাজপথে এসে আন্দোলন করলে তখন বোঝা যেত কারা ব্যর্থ কারা সফল। আর এইভাবে কাউকে বাদ দিয়ে কাউকে পদায়ন করে একটা অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ব্যাপারটিতে বিএনপি কতটা উদাসীন এবং কতটা তারা এ ব্যাপারে তাদের অনীহা সেটা আজকে প্রমাণ হয়ে গেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে। এখনও সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। কি হচ্ছে ক্ষমতার অন্তরালে শিরোনামে কয়েকদিন আগে আমার এই চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম। একই শিরোনামে আজকে আবারও কথা বলতে হচ্ছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের পর পুলিশের আরেক সাবেক শীর্ষ কর্মকর্তা সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াও সম্ভবত দুর্নীতির অভিযোগে ফেঁসে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে কলকাঠি নাড়ছে কে? এই তথ্যগুলো হঠাৎ করে যে গণমাধ্যমে আসতে শুরু করলো, এখানে কি গোয়েন্দা সংস্থার কোনো হাত আছে, নাকি অন্য কোনো শক্তি এই তথ্যগুলো গণমাধ্যমে প্রকাশ করতে বাধ্য করছে কিংবা গণমাধ্যমের সামনে নিয়ে আসছে? এই প্রশ্নগুলো কিন্তু চলে আসে। গত কয়েকদিনে প্রায় 14 জন সচিব পদে রদবদল করা হয়েছে, 2 জনকে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু বাকিদেরকে তাদের আগের দায়িত্ব থেকে সরিয়ে নতুন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের অভ্যন্তরেও কি কোনো অস্থিরতা চলছে? অস্থিরতা চলাটা স্বাভাবিক, কারণ
প্রশাসনে যারা আছেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, বিশেষ করে কয়েকদিন আগে তো 10 জন কর্মকর্তার সরাসরি নাম প্রকাশ করেছে নর্থ ইস্ট নিউজ, যারা বেনজির আহমেদের এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গী ছিলেন, সহযোগিতা করেছেন প্রত্যক্ষভাবে। ফলে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনে যারা আছেন, আমলাতন্ত্রে যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করাটা স্বাভাবিক এবং সরকারের প্রতি অনাস্থা তৈরি হওয়ার খুব সম্ভাবনা আছে। কারণ এই কর্মকর্তারা দেখছেন সরকারকে আপনি যখন সার্ভ করলেন, আপনি যখন পদে আছেন তখন, কিন্তু যখন আপনি সাবেক হয়ে যাচ্ছেন, যখন আপনার দুর্নীতির তথ্য, আপনার অপরাধের তথ্য, আপনি যে বিপুল সম্পদ তৈরি করেছেন সরকারকে সার্ভ করার মধ্য দিয়ে, সরকারি দলকে সার্ভ করার মধ্য দিয়ে, সেগুলো আপনি আর রক্ষা করতে পারছেন না, কিংবা সেগুলোর তথ্য সামনে চলে আসছে এবং আপনি বিপদে পড়ে যাচ্ছেন। এমনকি এমন হতে পারে আপনার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন চলে আসতে পারে, সেক্ষেত্রে আপনি বিদেশেও খুব শান্তিতে থাকতে পারবেন না। এই পরিস্থিতি যখন আপনার উপরে তৈরি হচ্ছে, তখন সরকার আপনাকে সেভ করতে পারছে না, কিংবা হতে পারে সরকার সেভ করতে চাইছেই না, কারণ তারা নিজেরাই প্রচণ্ড রকম চাপের মধ্যে আছে। এই বার্তাটা যখন প্রশাসনের মধ্যে চলে যাবে আরও ব্যাপকভাবে, এই বার্তাটা যখন আমলাতন্ত্রে ছড়িয়ে পড়বে, তখন সরকার সত্যি সত্যি বিপদে পড়ে যাবে। এই কারণে প্রশাসনে এই বড় ধরনের রদবদলের পেছনেও বিশেষ কোনো ঘটনা ঘটে থাকতে পারে। আওয়ামী লীগের ভবিষ্যৎ উত্তরসূরি প্রশ্নে ঘরের মধ্যে যে বিভাজন, সেই বিষয়টাও এর পেছনে একটা কারণ হয়ে থাকতে পারে। আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের ব্যাপারে একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মানবজমিন। আমরা খুব সংক্ষেপে রিপোর্টটা একটু দেখে নিই। একটি মানবজমিন অনুসন্ধান, মিয়া সাহেবের যত সম্পদ, বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানবজমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের অনেক সম্পদের নথি এসেছে আমাদের হাতে, সরজমিন যার সত্যতা মিলেছে। এভাবে রিপোর্টটা শুরু করেছে মানবজমিন। তারপর বলছে, পূর্বাচলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরে আসাদুজ্জামানের নামে আছে 10 কাঠা জমি, যার প্রতি কাঠার দাম 1 কোটি টাকারও বেশি। পূর্বাচলের 4 নম্বর সেক্টরেও তাদের 5 কাঠা একটা প্লট ছিল, যেটা তারা বিক্রি করে দিয়েছেন। এটা ছিল আসাদুজ্জামানের স্ত্রীর নামে। আফতাবনগরের 3 নম্বর সেক্টরে আছে 21 কাঠা জমি, যেটা আসাদুজ্জামান মিয়ার নামে। একইভাবে বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের 1 নম্বর লেনের 166 এবং 167 নম্বরে 10 কাঠার ওপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। এটা এখন একটা স্কুলকে ভাড়া দেওয়া আছে। নিকুঞ্জ 1-এর 8-এর এস রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে, কিন্তু এই বাড়ির নেমপ্লেট সম্প্রতি খুলে ফেলা হয়েছে। বাড়িটির মূল্য 10 কোটি টাকার বেশি। সিদ্ধেশ্বরীর রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে 3800 থেকে 4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আছে আসাদুজ্জামানের মেয়ে আয়শা সিদ্দিকার নামে, কিন্তু সেই ফ্ল্যাটে বর্তমানে তিনি নেই। ইস্কাটন গার্ডেন 13/A পিওনিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, সেখানে কেউ থাকেন না, এমনকি ভাড়াও দেওয়া নেই। ধানমন্ডির 12/A সড়কের 69 নম্বর বাড়ির B2/5 ভবনে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটা ফ্ল্যাট আছে, যার মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান, অর্থাৎ আসাদুজ্জামানের স্ত্রী। অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই। ঢাকার গাজীপুরের কালীগঞ্জে 41% জমি আছে, যেটা কেনা হয়েছে 2017 সালে। একই সালে একই মৌজায় কেনা হয়েছে 26% জমি। আবার ওই একই মৌজায় 2019 সালে কেনা হয়েছে 39% জমি, অর্থাৎ এখানে 106% জমি একই মৌজায় কেনা হয়েছে, প্রথমে 2017 সালে, পরে 2019 সালে। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা অর্থাৎ খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় আবার 10 কাঠা জমি কেনা হয়, অর্থাৎ 2020 সালে আসাদুজ্জামানের স্ত্রীর নামে জোয়ার সাহারা মৌজায় 15 কাঠা জমি কেনা হয়েছে। 2টি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা। এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেয়া হয়। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সোহান, তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজার জামানের সৎ ভাই। তিনি একসময় লেবার ভিসায় সৌদি আরবে গিয়েছিলেন, পরে দেশে এসে ব্যবসা শুরু করেন। বর্তমানে নিউ মার্কেটে তাদের নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে। এছাড়া শেপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান আফরোজা জামান। ওই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। আসাদুজ্জামানের এক শ্যালক নূর আলম ওরফে মিলন গাজীপুরের শ্রীপুরে তার 1.5 একর জমি আছে, অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নেই। অন্যদিকে ভাগ্নে কলম ও গ্রামের বাসিন্দা, তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক, তার নামেও আছে 1.5 একর জমি। গ্রামের বাড়ির কেয়ারটেকারের নামেও
1.5 একর জমি আছে কয়েক কোটি টাকা মূল্যের। এরপর আসাদুজ্জামান মিয়ার কর্মজীবনের বর্ণনা দেওয়া আছে। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের কর্মকর্তা হিসেবে আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে 2019 সালের সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগের 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। ডিএমপি কমিশন হিসেবে তিনি অবসরে গিয়েছেন এবং তারপর সরকার তাকে আবার 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং এই সময় তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন এবং এই সময়ও অর্থাৎ অবসরে যাবার পর ডিএমপি কমিশনার হিসেবে অবসরে যাবার পর যখন সরকার তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে এবং জাতীয় নিরাপত্তা সেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায়, সেই সময় কিন্তু তার দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের প্রক্রিয়াটা চলছে। এখন সরকার যদি বলে আমরা ঠিক জানতাম না আসাদুজ্জামান মিয়ার এই দুর্নীতি সম্পর্কে, কিংবা তিনি যে এত সম্পদের মালিক হয়েছেন সেই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য ছিল না, তাহলে সেটাকে বিশ্বাসযোগ্য হবে? ডিএমপি কমিশনার হিসেবে আপনারা তাকে নিয়োগ দিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়েছে এবং তারপর তিনি যখন অবসরে গেছেন তখন আপনি নিশ্চয়ই তাকে আপনার কাজের জন্য যোগ্য মনে করেছেন। এই কারণে তাকে আবার 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলে। তার মানে আপনি আসলে এদেরকেই যোগ্য মনে করেন। এই সরকারের মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম লোকদেরকেই, বেনজির এবং আসাদুজ্জামান মিয়ার মতো লোকদেরকেই যোগ্য মনে করে, যারা বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হওয়ার সুযোগ নেয় সরকারের কাছ থেকে এবং বিনিময়ে 2014, 18 এবং 2024-এর মতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করতে, বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন করতে, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত করে এই সরকারকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করে। এদেরকেই আপনারা যোগ্য মনে করেন এবং এই কারণে তারা যখন অবসরে চলে যান তারপরও তাদেরকে আপনারা ফিরিয়ে আনেন এবং 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেন যাতে সে তার দুর্নীতি, লুটপাট জারি রাখতে পারে। এখন এই সেন্ট মার্টিনকে নিয়ে মায়ানমারের চক্রান্ত, চীনের চক্রান্ত, ভারতের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এবং আমাদের অবহেলা, আমাদের অদক্ষতা, একই সঙ্গে আমাদের যে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের সাহস, মেধা, যোগ্যতা দরকার, আমাদের কতজনের মধ্যে সেই জিনিসটি রয়েছে, নেতৃত্বের গুণাবলী কতটুকু রয়েছে, সেটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। এর কারণগুলো, সেখানে প্রায় 10,000 লোক বসবাস করে, বাংলাদেশের লোক বসবাস করে, আর লক্ষ লক্ষ পর্যটক প্রতি মাসে সেখানে যাতায়াত করে সারাটি বছর ধরে। তো এইরকম একটি পর্যটন কেন্দ্র, কেবলই মাত্র এই পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে আমরা ম্যাকাও, আপনারা যারা সিঙ্গাপুর গিয়েছেন তারা হয়তো মেরিনার্স বে যে রিসোর্টের কথা অনেকে জানেন, আর হংকং এ এবং চায়নাতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হংকং বে এর কাছাকাছি যে একটা দ্বীপ ম্যাকাও, সেটির গুরুত্ব নিয়ে আপনারা যারা চিন্তা ভাবনা করেন অবাক হয়ে ভাববেন যে চীনের অনেক বড় বড় প্রদেশের চাইতেও এই ম্যাকাও দ্বীপকে কেন্দ্র করে তাদের যে আয়, এটি অনেক অনেক বেশি। তো সেই দিক থেকে আমরা সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যদি একটি পর্যটন নগরী গড়ে তুলতে পারতাম, তাহলে কেবলই মাত্র সেটির আয় রোজগার দিয়ে বাংলাদেশের বাজেটের অর্ধেকটা পুষিয়ে নেওয়া যেত। এখন সেই সেন্ট মার্টিন আমাদের দেশের গরিব মানুষেরা যায়, সাধারণ মানুষেরা যায়, আর সেই যাতায়াত পথের মধ্যে মায়ানমারের যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে আছে সেন্ট মার্টিন থেকে দেখা যাচ্ছে, এবং গত কয়েকদিন ধরে তারা নির্বিচারে গুলি চালাচ্ছে। ফলে এই দ্বীপটি, আমি আজকে যে ভিডিও করছি আজকের দিন পর্যন্ত, মূলত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেখানে যে আটকে পড়া পর্যটক আছেন তারা হাহাকার করছেন, খাদ্য পানীয় থেকে শুরু করে মূল ভূখণ্ড থেকে যে সকল দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র সেন্ট মার্টিনে যায় সেগুলো সেখানে যাচ্ছে না। এমনকি প্রশাসনের যারা কর্তা ব্যক্তি, ডিসি বলেন, এসপি বলেন বা অন্যান্য যারা আছেন, তারা ঠিক ওখানে যে টহল দেবেন ঠিক এইরকম অবস্থা নেই। বরং দু একজন যারা চেষ্টা করেছেন, সেই সরকারি কমিশনার, এসিল্যান্ড, অন্যান্য যারা কক্সবাজার প্রশাসনের কর্তা ব্যক্তি রয়েছেন, তারা এই গোলাগুলির মধ্যে পড়ে, মায়ানমার নৌবাহিনীর গোলাগুলির মধ্যে পড়ে, এখন এই গোলাগুলিটাকে মায়ানমার নৌবাহিনী করছে না মায়ানমারের যে সীমান্তরক্ষী বাহিনী তারা করছে এটি স্পষ্ট নয়। তা আমরা এই বিষয়গুলো দেখছি এবং সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক নেতৃত্ব, সামরিক নেতৃত্ব আছেন আমাদের দেশে, তাদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা নিয়ে সঙ্গত কারণে আমরা প্রশ্ন করছি এবং আমরা এখন বোঝার চেষ্টা করছি যে সেন্ট মার্টিন আমাদের কিনা, অথবা এই যে ছোট্ট একটা ঘটনা, দুটো যুদ্ধ জাহাজ সেখানে দাঁড়িয়ে আছে, কিছু গোলাগুলি করছে, তো সেই জিনিসগুলো মোকাবেলা করার মতো সামর্থ্য কি আমাদের নৌবাহিনীর নেই, আমাদের সেনাবাহিনীর নেই, আমাদের যে বিজিবি তাদের কি নেই? যদি তাই না থাকে তাহলে আমাদের এই বাহিনীগুলোর পেছনে আমাদের যে বিপুল অঙ্কের রাজস্ব আমরা ব্যয় করি, সেগুলোর যৌক্তিকতা নিয়ে জনগণের সঙ্গত কারণেই প্রশ্ন আসবে। আপনি জনগণের মুখে তালা লাগাতে পারবেন না। এখন
ব্যাপারটা হলো যে এই সেন্ট মার্টিন নিয়ে দীর্ঘদিন যাবতই পক্ষে বিপক্ষে নানা রকম কথা হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেই ফেললেন যে এই সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বা সাদা চামড়ার মানুষজন চাচ্ছে, এই ধরনের কথাবার্তা। আবার সাদা চামড়ার মানুষদের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে না, আমরা এই ধরনের কোনো বক্তব্য দেয়নি এবং সেন্ট মার্টিন নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। একইভাবে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমাদের সেই পার্বত্য এলাকা নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার চক্রান্ত করছে পশ্চিমারা। এটাও পশ্চিমা দুনিয়াতে নিদারুণ তোলপাড় সৃষ্টি করেছে। তো এই পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল বক্তৃতা এবং বিবৃতির মধ্যে, কিন্তু হঠাৎ করে যখন প্রধানমন্ত্রী দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীর সেই যে সফলতা অনুষ্ঠান সেখানে, এবং সেখানে দুটো ঘটনা। প্রথম ঘটনা হলো তিনি সেখানে গেলেন, আর দ্বিতীয় ঘটনা হলো তিনি সেখানে গিয়ে মোদী অনুষ্ঠানে তো অংশগ্রহণ করলেনই, তার সঙ্গে সঙ্গে যারা নরেন্দ্র মোদীর একেবারে ঘোরতর শত্রু, যেটিকে বলা হয় ডেড এনিমি, সেটি বিজেপির মধ্যে হতে পারে অথবা বিজেপির বাইরে হতে পারে, তাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করেছেন। ফলে সঙ্গত কারণেই মোদীর মনে কষ্ট, অভিমান, ক্ষোভ থাকা অস্বাভাবিক কিছু নয়। দ্বিতীয়ত তিনি যে দিল্লি গেলেন, এই দিল্লির যে যাত্রাটি, এটি এই মুহূর্তে বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার, এবং যে রাষ্ট্রটির সাহায্য এবং সহযোগিতা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব বেশি দরকার সেটা হলো চীন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। এবং চীনের কাছে বাজেটারি সাপোর্ট হিসেবে $5 বিলিয়ন চাওয়া হয়েছে, এবং প্রধানমন্ত্রী খুব শীঘ্রই বেজিং সফরে যাবেন, এরকম একটা পরিকল্পনা রয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। তো সেই বেজিং প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে রাগ করলো কিনা, এখন এই দুটো বিষয়কে নিয়ে আপনি এবার সেন্ট মার্টিনে আসেন। সেন্ট মার্টিনে যে গোলাগুলি হচ্ছে, এই গোলাগুলি যারা করছে সেটা হলো মিয়ানমারের সামরিক জান্তা। অর্থাৎ এই মুহূর্তে যারা নেপিদোতে খুব অল্প জায়গার মধ্যে ক্ষমতা, নামটা আসছে ক্ষমতায় বসে আছে চীনের মদদে এবং ভারতের মদদে। চীন এবং ভারত ঘোরতর শত্রু, কিন্তু মায়ানমারের যে সামরিক সরকার তাদের সঙ্গে তাদের ধরম মহরম একেবারে চরমে, এর ঠিক অনেকটা পাকিস্তানের মতো। যেমন আমেরিকা এবং চীন ঘোরতর শত্রু, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে তারা বন্ধু। চীনও যেমন পাকিস্তানের বন্ধু, আবার আমেরিকাও পাকিস্তানের বন্ধু। তো তদ্রুপ মায়ানমারের যে জান্তা সরকার, তাদের সঙ্গে ভারতেরও ভালো সম্পর্ক, চীনেরও ভালো সম্পর্ক। তো কাজেই এই যে নাফ নদীতে যে গুলি চালানো হচ্ছে মায়ানমারের, সেটা সেনাবাহিনী হোক, বর্ডার গার্ড হোক, কিংবা নৌবাহিনী হোক, এখানে চীনের মদত থাকতে পারে, অথবা এখানে দিল্লির মদত থাকতে পারে, মানে নরেন্দ্র মোদীর মদত থাকতে পারে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।